হ্যালো, গুড মর্নিং টু অল অফ ইউ। লাস্ট ক্লাস আমরা বায়োসাভার ল পড়েছি। বায়োসাভার ল আমরা কোথায় বায়োসাভার ল আমরা কোথায় ব্যবহার করি? কোনো তড়িৎ পরিবাহে তার কোনো একটা কারেন্ট কন্ডাক্টর তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কারেন্টের জন্য, সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করার জন্য আমরা কী করি? বায়োসাভার ল ব্যবহার করি। তবে আমরা পুরো ক্যালকুলেশনগুলো কী জন্য করছি? শূন্যস্থান বা বায়ু মাধ্যমের জন্য করছি। তো শূন্যস্থান বা বায়ু মাধ্যমের জন্য কোনো কন্ডাক্টর থেকে আর দূরত্বে বায়োসাভার লর ফর্মটা কী ছিল? ডেল্টা বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, তাই তো? যেখানে মিউ নটটা কি? শূন্যস্থান বা বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ভ্যালুটা কত ছিল? 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার, সরি, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। ওকে, এটা ছিল মিনোটের ভ্যালু। তো দেখো যে কোন একটা কন্ডাক্টর রেসপেক্টে, যেমন এই কন্ডাক্টর রেসপেক্টে আর ডিস্টেন্স যখন আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বের করছি, তো সেখানে ওই ম্যাগনেটিক ফিল্ড বের করানোর ফর্ম যদি এটা হয়, তো আমরা যদি মাধ্যমটা চেঞ্জ করি, সব কিছু আমরা কনস্ট্যান্ট রেখেছি। ধরো আই কনস্ট্যান্ট আছে, তারের দৈর্ঘ্য কনস্ট্যান্ট আছে, আর কনস্ট্যান্ট আছে, থিটা কনস্ট্যান্ট আছে। শুধুমাত্র বায়ু বা শূন্যস্থানের পরিবর্তে যদি আমরা মাধ্যমটাকে চেঞ্জ করে দিই, তাহলে শুধু কোন রাশিটার পরিবর্তন হবে না, দেখো মিউ নটের পরিবর্তে শুধু মিউ নটটা পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা সেই ক্ষেত্রে ফর্মটা লিখি, অর্থাৎ যে কোনো মাধ্যমের জন্য আমরা ফর্মটা কি লিখি? মিউ বাই 4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। হয়েছে? তাহলে যেটা আমরা বলতে চাইছিলাম যে কোনো মাধ্যমের রেসপেক্টে ফর্মটা বায়োসাভার লর এটা। দেখো কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র তো মাধ্যমের চৌম্বক ভেদ্যতার মানটা শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, নাকি? অর্থাৎ এই যে নতুন আমরা রাশিটা, মানে এই যে রাশিটা আমরা পাই, কোনো পরিবেশ তার থেকে দূরত্বটা কনস্ট্যান্ট রেখে, তড়িৎ প্রবাহের মান ধ্রুবক রেখে, তারপর হচ্ছে যে সব কিছু ধ্রুবক রেখে যদি মাধ্যমটাকে আমরা বারবার চেঞ্জ করতে থাকি, তো এই একই বিন্দুতে আমরা বারবার নতুন জাস্ট পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড পাবো, ম্যাগনেটিক ফিল্ডের মানটা পরিবর্তন হবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, তার কারণটা আমরা বলতে যাই, তাহলে হচ্ছে এটা, তাই তো? তাহলে এই রাশিটাকে আমরা কি বলছি? ওই বিন্দুতে, ওই মাধ্যমের মধ্যস্থ ওই বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের কারণ। আর চৌম্বক ক্ষেত্রের মানটা কতটা পরিবর্তন হবে সেটা নির্ভর করছে কার উপর? ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার উপর। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলছি? চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার কারণ। তো এটা আমরা এইচ দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে যে কোনো জেনারেল কন্ডিশন আমরা কি লিখবো না, বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, যেখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে এটা আই ডেল এল সাইন থিটা বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল টু কত? আই ডেল এল সাইন থিটা বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে? এটা হচ্ছে এইচ এর ভ্যালুটা, যেটাকে আমরা কি বলছি? চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফিল্ড। ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে এইচ ইজ ইকুয়াল টু মিউ বাই বি, তাই তো? এইচ ইজ ইকুয়াল টু মিউ বাই বি। অর্থাৎ কোনো মাধ্যমে মধ্যস্থ কোনো বিন্দুতে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলতে আমরা কি বুঝবো না, সরি, চৌম্বক প্রাবল্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলতে আমরা কি বুঝি না, ওই মাধ্যমের মধ্যস্থ ওই বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বি, এইচ ইজ ইকুয়াল টু বি বাই মিউ, তাই তো? বি বাই মিউ, অর্থাৎ মাধ্যমের মধ্যস্থ ওই বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র এবং ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে আমরা কি বলি না, ওই বিন্দুতে হচ্ছে যে চৌম্বক প্রাবল্য বলি, তাই তো? চৌম্বক বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলি। তো এককটা কি হবে তাহলে? ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফিল্ড এর একক কি হবে না, এইচ, ইউনিট অফ এইচ ইকুয়াল টু বি এর ইউনিট বাই মিউ এর ইউনিট। তাহলে বি এর ইউনিট ইকুয়াল টু আমরা জানি কি? ওয়েবার মিটার ইনভার্স 2, তাই তো? আর মিউর ইউনিট আমরা কি জানি? ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। চৌম্বক ভেদ্যতার একক আমরা জানি এটা, আর বি এর একক হচ্ছে এটা। তাহলে এইচ এর একক কি হবে? ওয়েবার কেটে দাও, একটা অ্যাম্পিয়ার মিটার কেটে দাও, তাহলে কি আসছে উপরে? তাহলে কি আসছে দেখো, মিটার ইনভার্স বাই অ্যাম্পিয়ার ইনভার্স অর অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। এটা হচ্ছে যে
চুম্বক প্রাবল্য বা ম্যাগনেটিক ইন্টেন্সিটির ইউনিট। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব, তাহলে যদি তোমাদের ডিফারেন্স বলা হয় যে বি এবং এইচ এর ডিফারেন্স কি, ডিস্টিংগুইশ বি অ্যান্ড এইচ, তাহলে ফার্স্ট দিন আমরা পড়েছিলাম বিটা হচ্ছে যে ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ইন্ডাকশন অর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, তাই তো, চুম্বক বলরেখার ঘনত্বটা। আর এইচটা কি ইন্ডিকেট করছে, কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার কারণটা। ঠিক আছে, অর্থাৎ জাস্ট উৎপন্ন হওয়ার জন্য যে ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা, চুম্বক ক্ষেত্র যে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হওয়ার কারণের যে কারণ, তার ইন্টেন্সিটিটা হচ্ছে এইচকে নির্দেশ করছে। ঠিক আছে, তোমাদের একটা কোশ্চেন পড়ে যে বি অ্যান্ড এইচ এর পার্থক্য কি। যাই হোক, নেক্সট আমরা কি বলবো, অ্যাপ্লিকেশন অফ বায়োট-সাভার্ট ল, অ্যাপ্লিকেশন অফ বায়োট-সাভার্ট ল। ঠিক আছে, তা অ্যাপ্লিকেশন অফ বায়োট-সাভার্ট ল, ফার্স্ট আমরা অ্যাপ্লিকেশন কি করবো, ফার্স্ট অ্যাপ্লিকেশন পড়বো দীর্ঘ ঋজু পরিবাহী বা স্টেট কন্ডাক্টর, লং স্টেট কন্ডাক্টর। দীর্ঘ ঋজু পরিবাহীকে স্টেট কন্ডাক্টর বলছি, বুঝতেই পারছো, একটা সোজা জাস্ট লম্বা তার, সে একটা সোজা লম্বা তার, সেখান থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে আয় তড়িৎ প্রবাহের জন্য, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা ক্যালকুলেশন করবো বায়োট-সাভার্ট ল থেকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট একটা আমরা স্টেট কন্ডাক্টর নিচ্ছি, তাহলে অ্যাপ্লিকেশন ফার্স্ট হচ্ছে লং স্টেট কন্ডাক্টর, লং স্টেট কন্ডাক্টর। তাহলে ফার্স্ট আমরা একটা লং স্টেট কন্ডাক্টর নিলাম, সাপোজ এখান থেকে আমরা আর বিন্দুতে, আর এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছি, যেখানে কন্ডাক্টর থ্রু দিয়ে কারেন্ট কত, কারেন্ট ফ্লো করছে কত, আই। ঠিক আছে, তাহলে আমরা হোল এটার জন্য বের করার জন্য কি করব না, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করার জন্য জাস্ট আমরা আগে একটা ক্ষুদ্র অংশ নিয়ে নেব, যে সাপোজ এই ও বিন্দু থেকে এই বিন্দু থেকে এল দূরত্বে একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএল, ক্ষুদ্র অংশ নিলাম আমরা ডিএল। ঠিক আছে, তাহলে টোটাল তারটার জন্য আমরা পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করার আগে কি করছি, ও বিন্দু থেকে এল দূরত্বে ডিএল একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম, এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করানোর পরে টোটালটার জন্য আমরা ইন্টিগ্রেশন করে দেবো। বুঝা গেছে, তাহলে তাহলে ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করার জন্য আমাদের দূরত্বটা দরকার, তাহলে ডিএল থেকে দূরত্ব আমরা ধরলাম, দূরত্ব থেকে আমরা ধরে নিচ্ছি এক্স, যে ডিএল যে ক্ষুদ্র অংশটা নিয়েছি সেই ডিএল ক্ষুদ্র অংশ থেকে পি বিন্দু দূরত্ব এক্স। আর কি দরকার হয় না, এই দৈর্ঘ্য ভেক্টর মানে ডিএল ভেক্টর অ্যান্ড এক্স ভেক্টর মধ্যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি যে বিটা। বুঝছেন, তাহলে ডিএল এবং এক্স এর মধ্যে অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে আমরা বায়োট-সাভার্ট ল কি লিখতে পারি, যে ধরি যদি এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি হয়, তাহলে বায়োট-সাভার্ট ল থেকে আমরা কি লিখতে পারি না, μ0/4 আই ডিএল সাইন অফ বিটা বাই এক্স স্কোয়ার, তাই তো, বাই কত হবে এক্স স্কোয়ার, কারণ ডিএল থেকে দূরত্বটা পি এর এক্স স্কোয়ার। তো দেখো যে টোটাল এই ডিএল ক্ষুদ্র অংশের ফর্ম থেকে যখন টোটাল তারটার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব পি বিন্দুতে, তখন আমাদের জাস্ট এই টার্মগুলোকে চেঞ্জ করতে হবে, যে কোয়ান্টিটিগুলো এসেছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। কীরকমভাবে চেঞ্জ করবো না, দেখো এখানে আমরা জানি কী কী বলতো, জানি শুধু এলটা অ্যান্ড আরটা, তাই তো, তাহলে এল 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 আরটা, মানে এইটুকু অংশের জন্য আমরা এলটা জানি, এলটা জানা মানে আমরা কি বলছি, যে তারটার টোটাল দৈর্ঘ্যটা জানি। ঠিক আছে, আর কি তার থেকে পি বিন্দু দূরত্বটা জানি, তাহলে এই দুটো দিয়ে ইকুয়েশনটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর কি একটা ভেরিয়েবল দরকার, ইন্টিগ্রেশন করার জন্য একটা ভেরিয়েবল দরকার, তো সেই ভেরিয়েবল আমরা কোনটাকে নিচ্ছি, এই থিটাটাকে নিচ্ছি। ঠিক আছে, কেন এই থিটাটাকে নিচ্ছি না, দেখো এই বিন্দু থেকে আমরা যখন এই এই ফর্ম থেকে যখন আমরা টোটাল কন্ডাক্টরের জন্য পি বিন্দুতে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করব, তখন এই বিন্দু থেকে যত উপর দিকে যাবো দেখো থিটার ভ্যালুটা বাড়বে, বা যত নিচ দিকে যাবো তাহলেও থিটার ভ্যালুটা বাড়বে, দ্যাট মিনস থিটাটা চেঞ্জ হবে। তাহলে থিটাটাকে আমরা এখানে ভেরিয়েবল হিসেবে নেব। ঠিক আছে, তাহলে ফার্স্ট করো, আমরা ধরে নিচ্ছি এদিকটা বিটা হলে আমরা ধরে নিচ্ছি এদিকটা হচ্ছে যে আলফা, তার এদিকটা বিটা এদিকটা আলফা, তাহলে এটা যেহেতু একটা এক সরল কোণ,
তাহলে ফার্স্ট হবে কি না আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্ড আবার দেখো যে ত্রিভুজটার যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি আমরা ও পি এন্ড এ, এই পয়েন্ট ডিএল পয়েন্ট, তাহলে ডিএল পয়েন্ট ও পি যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি সেই ট্রায়াঙ্গেলটা দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে এই কোণটা হচ্ছে তার কত 90 ডিগ্রি। যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজটার রেসপেক্টে আমরা বলতে পারি আলফা প্লাস থিটা প্লাস 90, আলফা প্লাস থিটা প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। Sum of the three angle of a triangle is 180 degree. Then alpha equal to কত হবে 180 minus 90 minus theta or 90 minus theta হয়েছে। আর বিটা ইকুয়াল টু আমরা এখান থেকে লিখে রেখেছি কি 180 minus alpha, তাহলে এই আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কি আসবে 180 minus 90 minus theta, আর দেখো 180 minus 90 90 হয়ে যাচ্ছে, তাহলে কি ফাইনালি আসছে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ফাইনাল আসছে 90 প্লাস থিটা। তাহলে বিটা ইকুয়াল টু কত আসছে 90 প্লাস থিটা। ঠিক আছে, তাহলে যদি বিটা ইকুয়াল টু 90 প্লাস থিটা হয় তাহলে সাইন বিটা ইকুয়াল টু কত হবে, আমরা তো বিটাটা জানি না, তাহলে সাইন বিটা ইকুয়াল টু হবে দেখো সাইন অফ 90 প্লাস থিটা আর কস থিটা। তাহলে সাইন বিটা ইকুয়াল টু কত এলো কস থিটা এলো, ওটাকে আমরা পাশে লিখে রেখে নেব, কারণ এটা পরে বসাবো। তাহলে সাইন অফ বিটা সমান কত এসছে কস থিটা, কারণ ভেরিয়েবলটা আমাদের দরকার ইন্টিগ্রেশন করার জন্য। আর কি দরকার আমাদের ডিএল। তাহলে দেখো যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা যদি আমরা এল বাই আর করি, এল বাই যদি আর করি তাহলে দেখো লম্ব বাই ভূমি, হাইট বাই বেস হচ্ছে, তাহলে ট্যান থিটা হবে। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু কত হবে, এল ইকুয়াল টু আর ট্যান থিটা হবে, और dl इजिकल टू হবে দেখো r sec স্কয়ার থিটা d থিটা, ডেরিভেটিভ করো। ঠিক আছে, তাহলে dl টাও আমরা পেলাম, dl ইকুয়াল টু r sec স্কয়ার থিটা d থিটা, এখানে লিখে রাখছি r sec স্কয়ার থিটা d থিটা। নেক্সট আমরা কি নেব না, দেখো x টাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে, তাহলে x বাই r করো, তাহলে x বাই r সরি আর বাই এক্স ইকুয়াল টু কত বেস বাই হাইপোটেনিয়াস, বেস ভূমি বাই অতি কস থিটা, বলেছে যে কস থিটা, ভূমি বাই অতি ইকুয়াল টু কস থিটা, और एक्स इक्वल टू কত হবে আর বাই কস থিটা और আর সেক থিটা, और एक्स স্কয়ার ইকুয়াল টু হবে তাহলে কত আর স্কয়ার সেক স্কয়ার থিটা। ঠিক আছে, x ইকুয়াল টু উল্টে দাও, x টাকে এখানে নিয়ে এসো আর এর নিচে, তাহলে cosটা চলে আসছে, তাহলে cos 1 বাই cos 1 sec হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার x স্কয়ার দরকার, তাহলে x স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার sec স্কয়ার থিটা। তাহলে এই সব ডেটাগুলো আমরা কি করব সাবস্টিটিউট করব ফার্স্ট ইকুয়েশনে, তাহলে কি আসবে বলো, তাহলে db ইকুয়াল টু আসবে দেখো মিউ নট i বাই 4 পাইটাকে আলাদা লিখে নাও যেহেতু ওগুলো কনস্ট্যান্ট, তাহলে dl এর জায়গায় আমরা কি লিখবো r sec স্কয়ার থিটা d থিটা, r sec স্কয়ার থিটা d থিটা ইনটু sin বিটা সমান সমান কি cos থিটা হোল ডিভাইডেড বাই x স্কয়ার সমান কত r স্কয়ার sec স্কয়ার থিটা, r স্কয়ার sec স্কয়ার থিটা। তাহলে কেটে দাও, একটা r কেটে যাবে, sec স্কয়ার থিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে db ইকুয়াল টু মিউ নট i বাই 4 পাই cos থিটা d থিটা, cos থিটা d থিটা, নিচে দেখো একটা r পড়ে থাকছে, r স্কয়ার ছিল একটা r কাটছে, নিচে একটা r পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে টোটাল তারটার জন্য আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করবো কিভাবে, এখানে আমাদের ভেরিয়েবলকে থিটা, কারণ কি এই বিন্দু থেকে যত উপর দিকে যাবো থিটার ভ্যালুটা চেঞ্জ হবে, এই বিন্দু থেকে যত নিচের দিকে যাবো তাও থিটার ভ্যালুটা চেঞ্জ হবে, তাহলে থিটাটা হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলটা আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে তাহলে লোয়ার লিমিট আপার লিমিট নিতে হবে, তাহলে থিটাটা আমরা কিভাবে নেবো দেখো, ছবিটা চেঞ্জ করে একটু, ডায়াগ্রামটা নতুন করে আমরা ড্রয়িং করছি, যে এইরকম ডায়াগ্রামটা, তাহলে এটা ছিল আর পি পয়েন্ট, স্মল পার্টটা নিয়েছিলাম যেখানে এটা কত ছিল এক্স, এটা এটার মধ্যে কত ছিল থিটা। ঠিক আছে, তাহলে এখানে কানেক্ট করো ডট, তাহলে
থিটাটা দেখো উপর দিকটা আমরা কত নিচ্ছি, প্লাস থিটা 2, ঠিক আছে। আর থিটাটা চেঞ্জ হচ্ছে নিচের দিকে, যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি মাইনাস থিটা 1। থিটাটা আমরা প্লাস আর মাইনাস নিচ্ছি কেন না, দেখো যখন এই পয়েন্ট থেকে উপর দিকে থিটাটা নিচ্ছি তখন দেখো ক্লকওয়াইজে থিটা নিচ্ছি, আর যখন নিচের দিকে থিটা নিচ্ছি তখন অ্যান্টি ক্লকওয়াইজে হচ্ছে, সেই জন্য মাইনাস নিচ্ছি। যখন কোনো আমরা অ্যাঙ্গেল মেজার করি, সেই অ্যাঙ্গেলে যদি ক্লকওয়াইজে নিই তখন সেটা কত হয়, সেটা পজিটিভ অ্যাঙ্গেল বলি আমরা, যেটি অ্যান্টি ক্লকওয়াইজে আমরা অ্যাঙ্গেলটা মেজার করি তখন সেটাকে আমরা নেগেটিভ থিটা নিই, ঠিক আছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন করার আগে লিমিটটা নিয়ে নেব। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড at point P for the conductor B equal to integration of dB equal to integration of mu naught I by 4 pi cos theta d theta by r, তাই তো। তাহলে কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে বের করে দাও, তাহলে কি হবে, mu naught I by 4 pi ইন্টু আরটাকেও বাইরে বের করে দাও, আরটাও কনস্ট্যান্ট। থিটার আমরা তাহলে কত নেবো, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, লোয়ার পয়েন্ট থেকে আপারও পয়েন্ট, টোটাল কন্ডাক্টরের জন্য তাহলে মাইনাস থিটা 1 2 প্লাস থিটা 2 হয়েছে। তাহলে মাইনাস থিটা 1 2 প্লাস থিটা 2 cos থিটা ডি থিটা হয়েছে। और ইন্টিগ্রেশনটা করো, তাহলে মিউ নট আই বাই 4 পাই আর cos থিটার ইন্টিগ্রেশন কি সাইন থিটা, লিমিট মাইনাস থিটা 1 2 প্লাস থিটা 2। তাহলে লিমিটটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসবে, উপরটা মুছে দিচ্ছি, লিমিটটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আসবে দেখো মিউ নট আই বাই 4 পাই আর, আপার লিমিট বসাও আগে সাইন অফ থিটা 2 মাইনাস লোয়ার লিমিট সাইন অফ মাইনাস থিটা 1, বুঝছেন। এরপরে বলো যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়। দেখো তোমরা পড়বে যখন এই চারটা কোঅর্ডিনেট পড়বে এইভাবে, একটা দুটো তিনটে চারটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয় মাইনাস সাইন থিটা, ঠিক আছে। সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয় মাইনাস সাইন থিটা, কারণ সাইন অফ মাইনাস থিটাটা যখন আমরা নেব তখন সেটা আমাদের অপোজিটভাবে অ্যাঙ্গেলটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়েছে, আমরা জানি কি এই সেকেন্ড কোঅর্ডিনেটের সাইনটা পজিটিভ হয়, বাট যেহেতু অপোজিট দিকে অ্যাঙ্গেলটা নিচ্ছি তাহলে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তোমরা অন্য ফর্মেও নিয়ে আসতে পারো ওটাকে। যাক, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে, তা মাইনাস অফ সাইন থিটা হয়। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে মিউ নট আই বাই 4 পাই আর সাইন অফ থিটা 2 মাইনাস একটা বেরোবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে কী হবে সাইন অফ থিটা 1, और म्यू नॉट आई बाई 4 पाई आर সাইন অফ থিটা 1 প্লাস সাইন অফ থিটা 2। এটা হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহী লং স্টেট কন্ডাক্টরের রেসপেক্টে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, ঠিক আছে। মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এরপরে এটার আমরা কয়েকটা জাস্ট স্পেশাল কেস করব, ঠিক আছে। কয়েকটা স্পেশাল কেস কেমনভাবে করব, ফার্স্ট ধরো, ফার্স্ট আমরা নেব অসীম কোনো ইনফিনিট ওয়্যার অর্থাৎ অসীম দৈর্ঘ্যের তার যদি নিই আমরা, অসীম দৈর্ঘ্যের যদি কোনো তার নিই, অসীম দৈর্ঘ্যের তারকে আমরা কাকে বলবো, মানে কেমন কোন সিস্টেমটাকে আমরা অসীম দৈর্ঘ্যের তার বলবো, ইনফিনিট ওয়্যার বলবো না। তার থেকে কন্ডাক্টর থেকে পয়েন্টের ডিস্টেন্সটা যদি তারের দৈর্ঘ্যের তুলনায় অনেকটাই ছোট হয়, দ্য ডিস্টেন্স বিটুইন দি conductor and point is less than the length of the conductor, then this condition is called infinity wear, ঠিক আছে। বা আমরা ক্যালকুলেশনটা করব অসীম দৈর্ঘ্যের তার হিসাবে আমরা ক্যালকুলেশনটা করব। সেই রেসপেক্টে অ্যাঙ্গেলটা কত হয় না, এদিকে থিটা 2টাও দেখো প্রায় যেন 90 ডিগ্রির মতো বিহেভ করছে, এদিকে থিটা 1টাও যেন 90 ডিগ্রির মতো বিহেভ করছে, প্রায় সোজার মতো হয়ে যাচ্ছে।
সেই জন্য আমরা অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে কি করি, θ1 = θ2 = আমরা 90 ডিগ্রি নিই, ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের তারের জন্য। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি আসছে, μ0/4πr, দেখো sin 90 প্লাস sin 90, আবার sin 90 এর ভ্যালু কত হয়, 1 হয়, তাহলে কত হচ্ছে 1 + 1, দ্যাট মিন্স কত না μ0/4π ইন্টু 2I/r। তাহলে কোনো অসীম দৈর্ঘ্যের তারের জন্য তার থেকে আর দূরত্বে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয়, μ0/4π 2I/r। এগুলো তোমাদের সবসময় মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, নিউমেরিক্যাল করার জন্য। সেকেন্ড কেস আমরা কি করব, অর্ধ অসীম তার, ঠিক আছে, সেকেন্ড কেস আমরা কি করব, অর্ধ অসীম তার। দেখো অর্ধ অসীম তার বলতে কি না, এটা যদি আমরা মিডিল পয়েন্ট ধরি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই উপর দিকটা থাকবে না, ঠিক আছে, উপর দিকটা থাকবে না, তাহলে শুধু আমরা ধরছি যে এই নিচ দিকটা শুধু উপর দিকটা থাকবে বা শুধু অনলি নিচ দিকটা থাকবে, তাহলে যে কোনো একটা থাকবে। ধরো θ1 সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্ধ অসীম তার বলছি আমরা, তাহলে উপর দিকটা কত হবে, θ2 সমান 0 ডিগ্রি হয়ে যাবে, কারণ θ2 তো নেই, অর্ধ অসীম তার, ঠিক আছে, মানে মিডিল পয়েন্ট থেকে হয় লোয়ার পার্টটা থাকবে না হয় আপার পার্টটা থাকবে, অর্ধ অসীম তার। তাহলে সেই রেসপেক্টে আমাদের কি হবে, μ0I/4πr কত ছিল, sin θ1 প্লাস sin θ2, এটা ছিল আমাদের ফর্মটা। তাহলে কি আসছে, μ0/4π, তাহলে sin θ2 0 মিন্স 0, sin θ2 0 মিন্স 0, sin θ1 sin 90 মিন্স 1, তাই তো, তাহলে ইন্টু 1, আর কত হচ্ছে μ0/4π ইন্টু I/r। তাহলে অর্ধসীম দৈর্ঘ্য তারের, অর্ধসীম তারের জন্য তার থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয়, μ0/4π I/r, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে পয়েন্টটা যদি এইরকম ভাবে হয়, যে পয়েন্টটা তারের বর্ধিতাংশের উপরে, মানে পয়েন্টটা সাপোজ এরকম জায়গায়, যদি পয়েন্টটা তারের বর্ধিতাংশের উপরে হয়, মানে এটা তারটা, ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা তারটা নিয়েছি, বাট পয়েন্ট আছে এইরকম জায়গাতে, ঠিক আছে, এইরকম জায়গাতে পয়েন্টটা আছে, তারটা এখানে শেষ হয়ে গেছে, পয়েন্টটা আছে এরকম জায়গাতে, ওটা কি বলা আছে, বর্ধিতাংশের উপরে যদি থাকে, সেই রেসপেক্টে কি করতে হবে আমাদের, ডিস্টেন্সটা বাড়ার জন্য, লম্বা দূরত্বটা পাওয়ার জন্য কি এটা যোগ করে দাও, ঠিক আছে। তাহলে কি হবে, এটা তখন আমরা ডিস্টেন্সটা এইভাবে ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে আর, তারটা এখানে শেষ হয়ে গেছে বাট, ঠিক আছে, তাহলে বর্ধিতাংশের উপরে যদি পয়েন্টটা হয়, তাহলে সেই ক্ষেত্রে θ1 আর θ2 দেখো দুটোই নেগেটিভ হবে, ঠিক না, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এটা পয়েন্টটা নিয়েছি, তা আমরা বাড়িয়ে দিয়েছি তারটাকে ডট করে, জাস্ট তারটা বাট এখানে শেষ হয়ে গেছে। তাহলে θ2টা, আপার পয়েন্টটাকে আমরা θ2 নিয়েছিলাম, θ2টাও দেখো মাইনাস, মানে নেগেটিভ, আর θ1টাও দেখো মাইনাস θ1, তাহলে দুটোই নেগেটিভ যদি বর্ধিতাংশের উপরে হয়। তাহলে তখন আমরা কি করব, তখন আমরা প্রিভিয়াস যে ইন্টিগ্রেশনটা পেয়েছিলাম, কোনটা বলতো, যে ডিবি ইকুয়াল টু μ0I/4π আর cos থিটা ডি থিটা, একদম ফার্স্ট আমরা যে কন্ডিশনটা পেয়েছিলাম, যেটার থেকে ইন্টিগ্রেশন শুরু করেছিলাম, সেই ইন্টিগ্রেশনটাতে আমরা এই লিমিটটা বসিয়ে ইন্টিগ্রেশনটা করব। কন্ডিশন কি, পয়েন্টটা যদি বর্ধিতাংশের উপরে হয়, ঠিক আছে, তারটা এখানে শেষ হয়ে গেছে, তারটা হচ্ছে এটা, বাট পয়েন্টটা এরকম জায়গাতে আছে, তাহলে ডটের করে বাড়িয়ে আমরা আর ডিস্টেন্সটা এখান থেকে ক্যালকুলেশন করলাম, দিয়ে থিটাগুলো নিচ্ছি এইভাবে, তাহলে দুটোই নেগেটিভ। সেই ক্ষেত্রে বিটা কত হবে বলতো, μ0I/4πr মাইনাস θ1 টু মাইনাস θ2 ইন্টু কস থিটা ডি থিটা, ঠিক আছে। আর μ0I/4πr, তাহলে আবার একবার পড়েছি, এত বলার দরকার নেই, সাইন থিটা মাইনাস θ1 থেকে মাইনাস θ2, তার লিমিট বসালে কত হবে, μ0I/4πr, দেখো আমরা জানি সাইন ও মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, আগে আমরা বলেছি,
তাহলে সাইন অফ মাইনাস থিটা টু সমান কি হবে, মাইনাস সাইন থিটা টু, মাইনাস সাইন অফ মাইনাস থিটা ওয়ান মানে মাইনাস সাইন থিটা ওয়ান। তাহলে এই মাইনাসটা আর সাইনের মাইনাসটা, এই মাইনাসটা লিমিট বসানোর জন্য যে মাইনাসটা, আর সাইন অফ মাইনাস থিটা ওয়ানের জন্য যে মাইনাসটা, সেটা দুটো পজিটিভ হয়ে এখানেও সেম আবার প্লাস সাইন থিটা ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কন্ডিশনটা আমাদের কি আসছে, মি নট আই বাই 4 পাই r সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা টু। ঠিক আছে, এটা হচ্ছে বি এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে যদি বর্ধিতাংশের উপরে হয় তাহলে তখন ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন, ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত হচ্ছে না, মি নট বাই আই বাই 4 পাই r সাইন থিটা ওয়ান মাইনাস অফ সাইন থিটা টু। ঠিক আছে, এই কন্ডিশনটা হয়। তো এই বর্ধিতাংশের উপর যে আমরা পয়েন্টটা নিয়েছি, সেই পয়েন্টটা ধরো যদি এইরকম হয়, ঠিক আছে, পয়েন্টটা সাপোজ এইরকম, যে তারটা এখানে শেষ হয়ে গেছে, পয়েন্টটা হচ্ছে একদম সোজাসুজি উপরে এরকম জায়গাতে, এটা যেমন বেঁকে এখানে আছে যে সোজাসুজি উপরে, সেই রেসপেক্টে কি করা হয় না, থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু ইকুয়াল টু 90 ডিগ্রি হয় এই কন্ডিশনটার জন্য। ঠিক আছে, কারণ সে অসীম দৈর্ঘ্য তারের মতো বিহেভ করছে, পয়েন্টটা একদম সামনে, তাহলে যা সোজা হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলগুলো আমরা 90 ডিগ্রির মতো নেব। ঠিক আছে, তাহলে তখন এই কন্ডিশনের জন্যে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে না, বি ইকুয়াল টু মি নট আই বাই 4 পাই r সাইন 90 মানে 1 মাইনাস সাইন 90 মাইনাস 1, দ্যাট মিনস কত, 0। দ্যাট মিনস আমরা কি বলবো, যে কোনো পয়েন্ট যদি তারের একদম সোজাসুজি উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই বিন্দুতে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মান 0, বা কোনো আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো না। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট দিনে একটু ফিরে যাই, যে আমরা ফার্স্ট দিনে বলেছিলাম তাহলে যে কোনো কন্ডাক্টারে যখন কারেন্ট ফ্লো করছে, তখন তার যে সারাউন্ডিংয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। তো এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা তারটাকে চুম্বক বলি না, তারটা নিজে চুম্বকে পরিণত হচ্ছে না, বাট একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। তাহলে ওখানে কি মনে হবে, যেন একটা চুম্বক আছে, মনে হবে যেন একটা চুম্বক আছে কোনো না কোনোভাবে। তো এই কন্ডিশনটার জন্য যদি চুম্বকটাকে আমরা জাস্ট একটু রিমাইন্ড করি না, একটা চুম্বকের ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্সগুলো কেমন হয়, এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, দেখো এখানে বেরোচ্ছে সাউথে গিয়ে এন্টার করছে, এখানে হচ্ছে যে এন্টার করছে। দেখো এরকম পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, 0 হয়। এই ম্যাগনেটিক বার ম্যাগনেটটার জন্য এই পয়েন্টগুলোতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু খুবই লেস। একইভাবেই আমরা বলতে পারি যে যেহেতু একটা কন্ডাক্টর ম্যাগনেটের মতো বিহেভ করছে, তাহলে তার সোজাসুজি পয়েন্টে কত হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা 0 হচ্ছে। জাস্ট আমরা ভাবতেই পারি এটা। ঠিক আছে, নেক্সট তাহলে আমাদের পুরো বায়োসাভার্ট লটার অ্যাপ্লিকেশনও হয়েছে, টাইমটা আরেকটা করব আমরা খুব কুইক। সার্কুলার, এগুলো আমরা স্টেট কন্ডাক্টর করলাম, সার্কুলার কন্ডাক্টর কোনো বৃত্তাকার পরিবাহীর সেন্টারে, কোনো একটা বৃত্তাকার পরিবাহীর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। ধরো আই কারেন্ট ফ্লো করছে, তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে না, দেখো যে কোনো একটা স্মল পার্ট নাও, আগের মতো একটা স্মল পার্ট নিয়েছি, তাহলে এখানে ডিএলটা কোন দিকে হবে, এটা ডিএল হবে, আবার এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন বরাবর হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটা আমরা জানি হয় এই বরাবর হবে, বোর্ডের রেসপেক্টে হয় উপর দিকে পারপেন্ডিকুলার, না হয় বোর্ডের রেসপেক্টে নিচের দিকে পারপেন্ডিকুলার। তাহলে বোর্ডের রেসপেক্টে যদি উপর দিকে পারপেন্ডিকুলার বা নিচের দিকে পারপেন্ডিকুলার হয়, তাহলে ডিএল অ্যান্ড জেনারেল উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। ঠিক নয়, সারফেসটা রেসপেক্টে যেহেতু 90 ডিগ্রি ম্যাগনেটিক ফিল্ডটা, তাহলে আমরা বায়োসাভার্ট ল কি বলতে পারি
না এই ডিএল স্মল পার্টের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ডিবি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আই ডেল এল, ঠিক আছে, বা ডিএল সাইন অফ 90 ডিগ্রি বাই রেডিয়াস যদি আর হয় তাহলে এই স্মল পার্ট থেকে বিন্দুর দূরত্বটা, পয়েন্টের দূরত্বটা কত হচ্ছে আর স্কোয়ার, और म्यू नॉट बाई 4 पाई म्यू नॉट आई बाई 4 पाई আর স্কোয়ারটাও কনস্ট্যান্ট এখানে নিয়ে চলে এসো, কি করছি আমরা শুধু পাচ্ছি দেখো ডিএল হয়েছে। তাহলে টোটাল তারটার জন্য যদি আমরা বের করি, টোটাল সার্কুলার ওয়্যারটার জন্য যদি বের করি, যদি ইন্টিগ্রেশনই করি ধরো, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন এখানে বি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু সামেশন ধরেও করতে পারো, ইন্টিগ্রেশন ধরেও করতে পারো। তাহলে অ্যাঙ্গেল যদি ডিএল হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল মিনস কি, ইন্টিগ্রেশন অফ ডিএল মিনস হচ্ছে টোটাল লেন্থটা, যে সার্কুলার ওয়্যারটা আছে সেই সার্কুলার ওয়্যারটার টোটাল লেন্থটা, তাহলে টোটাল লেন্থ কত হবে, রেডিয়াস যেহেতু আমরা আর ধরেছি তাহলে হচ্ছে 2 পাই আর, তাহলে কত হচ্ছে যে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর, লেন্থটা হচ্ছে পরিসীমাটা। তাহলে একটা আর কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে মিউ নট বাই 4 2 পাই আই বাই আর, 2 পাই আই বাই আর। এটা তো মনে রাখবে যে বইতে হয়তো তোমাদের অন্যভাবে থাকবে, মনে রাখার জন্য যে কোনো একটা ফর্ম তোমাকে মনে রাখতে হবে। আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য মিউ নট বাই 4 পাইটা সবসময় থাকে, সেই জন্য এটা রেখে বাকি ফর্মটাকে আমরা মনে রাখছি, ঠিক আছে। তাহলে কোনো বৃত্তাকার পরিবাহীতে যদি আই কারেন্ট তড়িৎ প্রবাহ হয়, পরিবাহী বৃত্তাকার পরিবাহীটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হচ্ছে যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই আর, ঠিক আছে। তো অভিমুখটা কখন হবে, কোন দিকে হবে, তো আমরা যদি ওই কর্স্টু নিয়ম, ঠিক আছে, কর্স্টু নিয়ম অনুসারে দেখি, তো যদি এন্টি ক্লকওয়াইজে হয়, ঠিক আছে, তাহলে অভিমুখটা হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অভিমুখটা হয় উপরের দিকে, মানে আমরা ডট দিয়ে দেখাবো, ঠিক আছে। আর যদি ক্লকওয়াইজও হয় তাহলে আমরা ক্রস দিয়ে দেখাবো, ক্লকওয়াইজ হলে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখটা হয় নিচের দিকে, বোর্ডের সাপেক্ষে নিচের দিকে। ওকে, আর একটা স্মল পার্ট শিখে গেল। আচ্ছা, আরেকটা দেখো যে আমরা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে করলাম, তো বৃত্তাকার পরিবাহী যদি অক্ষের উপরে করি, অক্ষ বলতে কি না, এটা পরিবাহীটার এই যে সেন্টার বরাবর যে আমরা যে এক্সিসটা যদি সেন্টার বরাবর যে একটা অক্ষ কল্পনা, একটা লাইন কল্পনা করি, কোনো বৃত্তাকার পরিবাহীটার সেন্টার বরাবর যে একটা লাইন কল্পনা করি ভাবে, সেটাকে আমরা অক্ষ বলি। তো এই অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, আগেটা সেন্টারে করলাম, অক্ষের উপর কোনো বিন্দুতে কত হবে। ধরো একটা আমরা জাস্ট বৃত্তাকার পরিবাহী নিয়েছি, ঠিক আছে, বৃত্তাকার পরিবাহী, তাহলে অক্ষ কোনটা হবে, সেন্টার থেকে এরকম ভাবে যদি আমরা লাইন টানি, তো এই অক্ষের উপরে ধরো ব্যাসার্ধ হচ্ছে যে আর, বৃত্তাকার পরিবাহীটার ব্যাসার্ধ আর, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর চুম্বক ক্ষেত্র, অক্ষের উপর চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে ধরো আমরা ধরছি যে একটা বৃত্তাকার পরিবাহী নিয়েছি, যেখানে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে, আই তড়িৎ প্রবাহ কারেন্ট যাচ্ছে সেন্টার থেকে, অক্ষের উপর সেন্টার থেকে আর দূরত্ব এক্স দূরত্বে আমরা পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাইছি। বের করার জন্য কি করবো, আমরা জাস্ট উপরে একটা স্মল পার্ট নিচ্ছি আমরা, ঠিক আছে, তারটা ধরো এইভাবে আছে, আমরা এরকম জায়গায় তো একটা স্মল পার্ট নিচ্ছি ডিএল, তাহলে ডিএল ভেক্টরটা কোন দিকে হবে, এদিকে হবে হচ্ছে ডিএল ভেক্টরটা। আচ্ছা, তাহলে ডিএল থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা আমরা নিয়ে নিচ্ছি ইউ, ডি নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে
এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমরা যদি লিখি যে ডিবি ইকুয়াল টু μ0/4 পাই I ডিএল সাইন অফ থিটা, মানে সাইন অফ অ্যাঙ্গেলটা লিখছি না আমরা, বাই ডি স্কোয়ার, তাই তো। বায়োসাভার লটা ডিএল এর রেসপেক্টে পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান অ্যাকর্ডিং টু বায়োসাভার ল। অ্যাঙ্গেলটা কত হবে বলো না? দেখো ডিএল ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের পরিবাহীটা, তো ডিএল ভেক্টরটা হয় এদিকে আছে না হয় এদিকে আছে, নাকি? তাহলে এইখানে এই যে পয়েন্টটা, এইভাবে আমরা ডিটা নিয়েছি এইভাবে। তো যখন ডিটা আমরা এইভাবে নিয়েছি, দেখো এটা যেহেতু খুবই ক্ষুদ্র, সেই ক্ষুদ্রের রেসপেক্টে ডিএল অ্যান্ড ডি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে যে 90 ডিগ্রি হবে। দুটোই স্পর্শক, তো ধরে নিতে পারো যে এটাও এইদিকে স্পর্শক, এটাও এদিকে স্পর্শ মতো আছে, জাস্ট এইভাবে যেটা নিচ্ছি আমরা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় এদের মধ্যে? এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। ডিএল অ্যান্ড ডি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে যে 90 ডিগ্রি। তাহলে ডিবি ইকুয়াল টু কত হবে? μ0/4 পাই I ডিএল বাই ডি স্কোয়ার। ঠিক আছে? তো cos 2 নিয়ম থেকে দেখা যায় যে এই পয়েন্টে, আচ্ছা এটাকে আমরা থিটা নিচ্ছি, ঠিক আছে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হয়? এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা জাস্ট এইভাবে থাকে। পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হয় এই ডাইরেকশনে। আর এটা যদি থিটা হয়, তাহলে এখানে যদি আমরা একটা এই আর ভেক্টর, মানে ব্যাসার্ধের সাথে যদি আমরা এখানে একটা প্যারালাল লাইন টানি, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর কত হবে? এই বরাবর হবে ডিবি কস থিটা, আর এই বরাবর কত হবে? ডিবি সাইন থিটা। ঠিক আছে? আবার জাস্ট এর অপোজিটে যদি আমরা আরেকটা এইভাবে ডিএল ক্ষুদ্র অংশ নিই, জাস্ট অপোজিটে, আমরা উপরটাতে নিয়েছিলাম, জাস্ট এই নিচটাতে নিচ্ছি, তাহলেও দেখা যায় যে এটার জন্য তাহলে অভিমুখটা কোন দিকে হবে? ডিবি সেম, বাকি তো সব ডেটাগুলোই সেম আছে, শুধু অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে, নয় কি? তো এই ক্ষেত্রে সেম এইদিকে ডাইরেকশনটা এটা সেম থিটা হবে, তাহলে এদিকে হবে কি? ডিবি কস থিটা, এই বরাবর কত হবে? ডিবি সাইন থিটা। ঠিক আছে? তাহলে তুমি যেখানেই আমরা পার্ট নিচ্ছি, এই পরিবাহী তারটার বৃত্তাকার পরিবাহীটা যেখানে একটা আমরা স্মল পার্ট নিচ্ছি, সেইভাবে দেখো ডিবিটা জাস্ট এটার সাথে থিটা অ্যাঙ্গেলে থাকবে। 3 ডাইমেনশনাল একটা ফিগার হয়ে যাচ্ছে যদিও, যখন টোটাল তারটার রেসপেক্টে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমরা নিতে যাব, প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য করি, এই ডিবিটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার চোঙের মতো হয়ে যাবে, তাই তো? সবগুলো যদি আমরা আঁকতে পারতাম ডিবিগুলো, তাহলে চোঙের মতো হয়ে যেত, এবং সেগুলো সব কম্পোনেন্ট যদি নিতাম, তাহলে এই বরাবর হচ্ছে ডিবি কস থিটা সবগুলোর জন্যই, আর অক্ষ বরাবর হচ্ছে ডিবি সাইন থিটা। হয়েছে? তাহলে এই ডিবি কস থিটা কম্পোনেন্টগুলো তখন নেগলেক্ট হয়ে যাচ্ছে। ওভারঅল যখন কমপ্লিট আমরা সার্কুলার উইয়ারটা কন্ডাক্টরের রেসপেক্টে ভাববো, এগুলো দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে শুধু কোন টার্মগুলো, কোন পার্টগুলো পড়ে থাকছে না, অক্ষ বরাবর যে ডিবি সাইন থিটা কম্পোনেন্টগুলো, সেইগুলো শুধুমাত্র পড়ে থাকছে। তো তাহলে কত হবে না? ডিবি যদি আমরা টোটাল তারটার জন্য বের করতে যাই, তাহলে কি আসছে না? টোটাল তারটার জন্য দেখো আসছে বি ইকুয়াল টু, ঠিক আছে, বি ইকুয়াল টু μ0I/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু কি থাকবে এদিকে? ডিবি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে ডিবির ভ্যালুটা, তাহলে ইন্টু একটা সাইন থিটা কম্পোনেন্ট থাকবে, তাই তো? তাহলে ডিএল সাইন থিটা। টোটাল তারটা যদি নিয়ে এবারে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে যদি আমরা ভাগ করি, তাহলে যখন সবগুলোই কি, সব ভাগগুলোর জন্যই অক্ষ বরাবর জাস্ট কম্পোনেন্টগুলো পাচ্ছি। তাহলে যদি আমরা এগুলো সামেশান নিয়ে নিই, টোটাল তারটার জন্য কত হবে না? এই সামেশান অফ ডেল্টা বি করে দিলাম, ঠিক আছে? তাহলে এটাতে সামেশান হয়ে গেল ডিএল সাইন থিটা। ঠিক আছে? তাহলে টোটাল তারটার জন্য আমরা ডিএল সাইন থিটা নিয়ে নিচ্ছি, অর তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে? জাস্ট আমরা সামেশান নিয়ে নিলাম, μ0I/4 ইন্টু ডি স্কোয়ার
ডিএল সমান সমান কত হবে, এক মিনিট, ডি স্কোয়ার। তাহলে দেখো সামেশন অফ ডিএল মানে কি, সামেশন অফ ডিএল মানে হচ্ছে তারটার টোটাল দৈর্ঘ্য, দ্যাট মিনস মানে কি তারটার পরিসীমাটা, তাই তো, তাহলে 2 পাই আর, সামেশন অফ ডিএল মানে হচ্ছে টোটাল তারটার দৈর্ঘ্য 2 পাই আর ইন্টু সাইন থিটা মানে কি, দেখো যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, এটা রেসপেক্টে সাইন থিটা সমান কি হবে, লম্ব বাই অতি, তাহলে আর বাই ডি, যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি লম্ব বাই অতি মানে আর বাই ডি, সাইন থিটার জায়গাতে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি আসছে, মিউ নট আই বাই 4 পাই ইন্টু 2 পাই ইন্টু, দেখো আর স্কোয়ার, উপরে হচ্ছে আর স্কোয়ার আর নিচে হচ্ছে দেখো ডি কিউ, ঠিক আছে, উপরে আর স্কোয়ার নিচে ডি কিউ। আবার ডি কিউ সমান কি, দেখো আবার ডি কিউ সমানকে আমরা এইভাবে লিখছি, তাহলে মিউ নট আই বাই 4 পাই ইন্টু 2 পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই ডি কিউ, মানে দেখো এটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে ডি স্কোয়ার সমান কি হবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার। তাহলে ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে ডি সমান হচ্ছে যে, তাহলে ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এভাবে আমরা লিখতে পারি, ডি স্কোয়ার ডি কিউটাকে ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর আমাদের কি আসছে না, মিউ নট আই বাই 4 পাই 2 পাই আর স্কোয়ার বাই ডি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ডি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ফর্ম অনুসারে। তাহলে ফাইনালি বি ইকুয়াল টু কত আসছে, মিউ নট বাই 4 পাই ইন্টু 2 পাই আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো যে কোনো ম্যাগনেটিক ফিল্ড, কোনো বৃত্তাকার পরিবাহী অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা সবসময় কোন বরাবর হচ্ছে, অক্ষের দিকে, হয় এদিকে যাবে না হয় এদিকে আসবে, এই দিকে হলে এই দিকে অক্ষ বরাবর যাচ্ছে, এদিকে হলে এইদিকে অক্ষ বরাবর আসছে, তাই তো। তাহলে দেখো যে এক্সটা যদি কমতে কমতে 0 হয়ে যায়, x0 মানে কি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চলে এলো, তাই তো, অক্ষটা যদি কমতে কমতে 0 হয়ে যায় মানে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চলে এলো, তাহলে সেই রেসপেক্টে বৃত্তাকার পরিবাহী যদি কেন্দ্রে চলে আসে, সেই রেসপেক্টে আমরা কি বলবো না, এক্সটা 0 হয়ে যাবে, তাহলে তখন কি আসছে, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের জন্য মিউ নট বাই 4 পাই ইন্টু 2 পাই আই, তাহলে দেখো এক্সটা 0 বসালে আর স্কোয়ার, এখানে আর কিউ হয়ে যাচ্ছে বাই আর, 2 পাই আই বাই আর। এটাই আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম যে কোনো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই আর। এখানে এক্সটা 0 বসিয়ে দিচ্ছি, তাহলে আর উপরে আর স্কোয়ার আর নিচে আর কিউ হয়ে যাচ্ছে, আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে আর কিউ কেটে যাচ্ছে। আচ্ছা, মাথায় রাখবে যদি এন সংখ্যক পাক থাকে, যে কোনো বৃত্তাকার পরিবাহীর জন্য যদি এন সংখ্যক পাক থাকে একটার পরিবর্তে, তাহলে সব ইকুয়েশনগুলোকে আমরা ওই পাক সংখ্যা দিয়ে গুণ করে দেবো টোটাল ম্যাগনেটিক ফিল্ড বের করানোর জন্য, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত থাক, তোমরা নিউমেরিক্যাল করো, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে নিউমেরিক্যাল দেবো। ওকে, চলো বাই।